হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি উঠে পড়েছি, বেশ খানিকক্ষণই হলো, চা খাওয়াও হয়ে গেছে, আর টুকটাক কাজকর্ম সারা চালু করে দিয়েছি, কারণ দেরি করলেই দেরি। তো এখন এই সামনের ঘরটা একটু গোছাবো, সামনের ঘরটা গুছিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। ভেজা জামা কাপড়গুলোও পরে রয়েছে, এখনও কিছুই মেলা হয়নি। আসলে আজকে না বাইরে ওয়েদারটা একদমই ভালো না। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকেই দেখছি মেঘলা মেঘলা, আজ এই 2-3 দিন ধরেই হচ্ছে, কিন্তু আবার বেলার দিকে যে একটু রোদ্দুর বেরোচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো দেখি আজকে কি হয়। আর ওপর থেকে কাজকর্ম সব সেরে চলে এসেছি, জামা কাপড়গুলোও মেলে দিয়েছি, রোদ্দুর সেভাবে বেরোয়নি। আর দুপুরে রান্নার জোগাড় যন্ত্রটাও সেরে নিয়েছি। এখানে বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ, আজকে করব ডিমের ঝোল। আর ডিমের ঝোলের জন্য কাটাকুটিগুলোও সব করে নিয়েছি। আর করব হচ্ছে পালং শাক, পালং শাকটাও কাটা হয়ে গেছে, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে আলু বেগুনটাও কেটে নিয়েছি। ডিমটা সেদ্ধ হতে হতে বেরোলাম একটু বাইরেটায়। এই হচ্ছে আজকে বাইরেটার ওয়েদার। রোদ্দুর আজকে আর সারাদিন উঠবে না বলেই মনে হচ্ছে। এ কদিন সকালবেলা মেঘলা থাকলেও বেলার দিকে রোদ উঠেছিল, কিন্তু আজকে আর সেটা হবে না। আজকে ওইখানে ওই থোকা জবাটা, মানে ওই যে জাম কালারের যে থোকা জবাটা ফোটে, সেই জবাটা ফুটেছে, আর বেশ বড় সাইজের ফুটেছে। এখন যেহেতু গরম পড়ে গেছে, ঠান্ডার আর নামমাত্র নেই, তো সেই কারণে না ফুলগুলোও খুব বড় বড় ফুটছে। আর এখানে ফুটেছে একটা রানী কালার। আর এই চন্দন কালারের জবা তো মানে রোজই এখন গাছ ভর্তি হয়ে ফুটছে, তো সেরকমই ফুটেছে। আর আমার এই জবা গাছটাতে 4টে লাল জবা ফুটেছে আজকে। আমি এই জবা গাছটা তোমাদেরকে বলেছিলাম যে এত ছোট করে কেটে দিয়েছিলাম আমি, যে গত বছর মানে ডালপালা গজিয়ে আর কুড়ি আসেনি, ডালপালা গজাতেই সময় লেগে গেছিলো। আর তারপরেই তো ঠান্ডা পড়ে গেছিলো, আর ঠান্ডায় তো গাছ বাড়েও না, ফুলও ফোটে না, কিছুই না। তো এবারে দেখছি প্রত্যেকটা ডগায় মাথায় মাথায় একদম কুড়িয়ে এসেছে। আর আজকে একসাথে 4টে ফুল ফুটেছে। রোজই ফুটছে একটা দুটো করে, তবে আজকে 4টে ফুটেছে। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়ে ভাজা করতে বসিয়ে দিলাম। আর আজকে না একটা ডিমও ভালো করে ছাড়াতে পারিনি, 2-3টে ডিম ছাড়া। বেশিরভাগ ডিম সব এইরকম একদম পুরো, মানে কি বলবো, একদম চলতি ধরে ধরে খোসার সাথে সাথে উঠে এসেছে এই ডিমের গায়ের অংশ। প্রথমে ভাবলাম, প্রথমটা ছাড়াতে দিয়েই দেখলাম যে এরকম হচ্ছে। তো প্রথমে আমি ভাবলাম যে বোধহয় আমার সেদ্ধটা কম হয়ে গেছে, সেই জন্য বোধহয় এরকম হচ্ছে। তো আরও একবার সেদ্ধ করতে বসালাম। তো আরও একবার সেদ্ধ করে ছাড়াতে গিয়েও দেখলাম যে সেই একই হলো, ভালোভাবে ছাড়াতেই পারলাম না ডিমগুলো। সব কটা ডিমই সেই কেমন একটা এবড়ো খেবড়ো হয়ে গেল। ডিমের মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আর ডিমের ঝোলটা ফুটতে ফুটতে আমি বাদবাকি কিছু কাজকর্ম সেরে নেব, কিছু টুকটাক কাজকর্ম আছে। ডিমের ঝোলটা হয়ে গেলে এই কড়াইটাই ধুয়ে পরিষ্কার করে এটাতেই পালং শাক করবো। তো সেই কারণে ডিমের ঝোলটা যতক্ষণে হবে ততক্ষণে আমার বাদবাকি কাজকর্মগুলো সারা হয়ে যাবে। পালং শাকটা আজকে আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে যেমন ঘন্ট করি তেমন ঘন্ট করব। তো বেগুন আর বড়িটা ভেজে তুলে নিয়েছি। এই কচি পালংটা না এখন তো পাওয়াই যায় না প্রায়, কারণ এখন যেহেতু একদম শীতের শেষ, প্রায় গরম পড়ে গেছে। তো সবজিওয়ালা বা বাজারে না বেশিরভাগের কাছেই হচ্ছে ওই শীষ পালং। আর শীষ পালং ওই পাঁচমিশালি তরকারি দিয়ে চচ্চড়ি না করলে ভালো লাগে না। তো একটা কাকা আছে, সেই কাকা শুধু শাকই বিক্রি করে, বিভিন্ন প্রকারের শাক নিয়ে আসে। তো ওই কাকাই একমাত্র নিয়ে আসে এই কচি পালংটা। আর কাকা যখনই আনে এই কচি পালংটা তখনই আমাকে দিয়ে যায়, এক আটি থাকলে এক আটি, দু আটি থাকলে দু আটি। এই কচি পালংয়ের ঘন্টটা খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে।
হয়ে গেছে আমার পালং শাকটা প্রায়। ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিলাম, আর বড়িটা একটু গুঁড়ো করে নিয়েছি। গোটা গোটা বড়ির থেকে না বড়িটা গুঁড়ো করে দিলে বেশ ভালো লাগে। এবারে বেশ একটু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। সবে পুজোটা শেষ করে উঠলাম আমি, আর আজকে এত ফুল ফুটেছে। চন্দন কালারের ফুল তো রোজই প্রচুর ফোটে, লাল ফুলও আজকে অনেকগুলো ফুটেছে, দুটো গাছ মিলিয়ে। তো লাল ফুল আর চন্দন কালারের ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে এত ভালো লাগছে সিংহাসনটা দেখতে। আমি পুজো সারতে সারতে মা এদিকে ভাতটাও গুছিয়ে নিয়ে চলে এসেছে আমাদের জন্য। চলে এসেছি রান্নাঘরে। আটাটা তো বেশ খানিকক্ষণ আগে মেখেই রেখেছিলাম, আর এবারে রান্নাঘরে এসে একপাশে বসিয়ে দিয়েছি রাতের জন্য ভাত, আর করছি হচ্ছে রুটি। তবে রুটি কিন্তু রাত্রের জন্য করছি না, কারণ আমরা তো রাত্রে কেউ রুটি খাই না, রাত্রে আমরা সবাই ভাত খাই। এখন থেকে না সকালের জলখাবারে একটা পরিবর্তন এনেছি, সেই কারণেই রুটি করছি। রুটিটা করছি আগামীকালকে সকালের জন্য। আসলে সকালবেলা না আমাদের জলখাবারটা খেতে খেতে প্রায় 11:30 বেজে যায়, কারণ সকালবেলা উঠে আমার প্রচুর কাজকর্ম থাকে। ঘর গোছানো, ফার্নিচার পরিষ্কার করা, সমস্ত জামা কাপড় মেলা, এই সমস্ত করে টোরে না সকালের জলখাবারটা বানিয়ে খেতে খেতে 11:30 তো বেজেই যায়। যদি সেরকম কাজের চাপ থাকে তাহলে হয়তো কোনো দিন 11:30 পারও হয়ে যায়। তো মধ্যিখানে না আমার প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, তো কিছুতেই গ্যাসের ওষুধ খেয়েও অ্যাসিডিটি কমছিল না। তারপরে আমি ডাক্তার দেখাতে গেলাম। তো ডাক্তারবাবু তখন জিজ্ঞাসা করলেন আমাকে যে সকালের জলখাবার কখন খাওয়া হয়। তো আমি বলার পরে তখন ডাক্তারবাবু বললেন যে সকালের জলখাবার এত দেরি করে খাওয়া যাবে না, সকালের জলখাবারটা খুব বেশি হলে 10:30, তার মধ্যে কমপ্লিট করতেই হবে। তো সকালবেলা না সত্যি কথা আমার প্রচণ্ড তাড়াহুড়ো বেঁধে যায়। সকালবেলা 10:30টার মধ্যে জলখাবার বানিয়ে খেতে গেলে আমার প্রচণ্ড ব্যস্ততা বেঁধে যায়। তো সেই কারণেই এখন থেকে মনস্থ করেছি যে রাত্রিবেলা রুটিটা করে রাখবো, তাহলে আমার একটু সুবিধা হবে। সকালবেলা তরকারিটা করে নিতেই হয়ে যাবে, কারণ সকালবেলা আমার প্রচুর কাজকর্ম থাকে, সেসব সামলে অত তাড়াতাড়ি জলখাবারটা বানাতে গেলে আমার ভীষণ হ্যাড্ডা ব্যাড্ডা বেঁধে যাবে। তো সেই কারণেই রাত্রে রুটিটা করে রাখছি। আর ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে রাত্রিবেলা রুটি করে রেখে সকালবেলা খেলে কোনো সমস্যা আছে কিনা। তো ডাক্তারবাবু বললো কোনোই সমস্যা নেই, টাইমলি খাওয়াটাই হচ্ছে মেন কথা। রাত্রে রুটি সকালে খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই। তুমি রাত্রিবেলা তোমার যদি মনে হয় তুমি রাত্রিবেলা রুটি করে রাখতেই পারো, তাতে অ্যাসিডিটিও হবে না বা তাতে কোনো শরীরেরও ক্ষতি হবে না। তো সেই কারণেই এবার থেকে মনস্থ করেছি যে রুটিটা রাত্রিবেলা করে রাখবো, তাহলে আমার সকালে কাজের সুবিধা হবে। তো যেমন ভাবা তেমন কাজ, ওই জন্য সকালের জন্য রুটিটা বানিয়ে রাখছি। আর শুধুই যে রুটি করছি তা কিন্তু না, আটার রুটি করছি। কারণ আমরা তো এতদিন ময়দার রুটি খেতাম, আমরা বলতে আমি ময়দার রুটিটা খেতে ভালোবাসতাম। আমার বর অনেক দিনই আমাকে বলেছে যে টিয়া ময়দার রুটি বন্ধ করো, আটার রুটি খাওয়া চালু করো। তো আমার না সত্যি কথা এই লাল লাল আটার রুটি খেতে একদম ভালো লাগে না। তো সেই কারণে আমি ময়দার রুটিটা পছন্দ করতাম বলে আমি বানাতাম ময়দার রুটি। তো সেদিনকে আমার বর ডাক্তারবাবুকে বলেছে যে ডাক্তারবাবু এরকম আমরা কিন্তু আটার রুটি খাই না, ময়দার রুটি খাই। তো সেটা শুনে ডাক্তারবাবু ভীষণ বকাবকি করেছে, বলছে প্রত্যেক দিন ময়দার রুটি খেলে অ্যাসিডিটি তো কেউ আটকাতে পারবে না, অ্যাসিডিটি তো হবেই, ময়দা শরীরের পক্ষে ক্ষতিকারক, ওরকমভাবে কিন্তু ময়দা খাওয়া যাবে না, তাহলে কিন্তু কোনো ওষুধই কাজ দেবে না। সেই সপ্তাহে একদিন লুচি খেলে কি পরোটা খেলে ময়দার সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন কিন্তু ওইভাবে ময়দার রুটি খেলে শরীরের প্রচণ্ড ক্ষতি হবে। তো সেই কারণে ময়দা খাওয়াও বন্ধ করে দিয়েছি, এখন থেকে আটার রুটি করছি আর আটার রুটিই করব। ওই যদি কখনো লুচি পরোটা করি তখন তো ময়দা মাখতেই হবে, সেটা আলাদা কথা, সে তো মাঝে মধ্যে, সে তো রোজকার ব্যাপার না। তবে ওই রোজকার যে ময়দার রুটিটা খেতাম সেটা বন্ধ করে দিয়েছি। আর ময়দাটা কিন্তু কন্টিনিউ আমরা অনেক বছর ধরেই খাই, এরকম না যে 1-2 বছর ধরে খাই। যবে থেকে আমরা সকালবেলা রুটি খাওয়া চালু করেছি তবে থেকেই আমরা ময়দার রুটি খাই। তো সেটাও হচ্ছে সমস্যার আর একটা কারণ, একটা না এত ময়দা খাওয়া হয়েছে, আর ময়দা শরীরের পক্ষে সত্যি কথাই তো ভালো না। তো সেই কারণে ময়দাটা অ্যাভয়েড করাটাই উচিত। ভাত হয়ে গেছে, আর সবার জন্য রাতের খাবারটা মা গুছিয়ে নিয়ে চলে এসেছে।
তো রাতের খাবারটার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর একটা কোনো নতুন ব্লগে।